চট্টগ্রামের লালখান বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী হোসেন জিয়াদ ও রাঙামাটিতে আছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। শুরুতেই হোসেন জিয়াদের কাছে যেতে চাই। জিয়াদ, জানাবেন ঝুঁকিপূর্ণ এলাকায় যারা বসবাস করছেন তাদের সরিয়ে নিতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা? উজ্জ্বল, না, এখনো পর্যন্ত আমরা আসলে প্রশাসনের পক্ষ থেকে অন্য সময় যেটি হয় যে এরকম ভারী বৃষ্টি শুরু হলে টানা প্রশাসনের পক্ষ থেকে এখানে যারা ঝুঁকিতে বসবাস করেন পাহাড়ে তাদেরকে সরানোর উদ্যোগ শুরু হয়, আশ্রয় কেন্দ্র খোলা হয় কিংবা মাইকিং করা হয় তাদেরকে সরে যেতে। এতে এক ধরনের সচেতনতা তৈরি হয় এই অসচেতন মানুষদের মধ্যে কিংবা নিম্নয়ের মানুষদের মধ্যে। কিন্তু এবার আমরা আসলে তেমনটি দেখিনি এখানে মাইকিং করা কিংবা প্রশাসনের কোনো উদ্যোগ। যেটি হয়েছে যে গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 233 মিলিমিটার, সেটি চট্টগ্রামের পাশের জেলা ফেনী। এছাড়াও পুরো চট্টগ্রাম বিভাগে আগামী 3 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে। সমুদ্র বন্দরগুলোতেও 3 নম্বর সতর্ক সংকেত রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চট্টগ্রামে হতে পারে। গত 24 ঘন্টায় চট্টগ্রাম শহরে 64 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং তার আগের দিন হয়েছে 150 মিলিমিটারের মতো, এবং সেই বৃষ্টিপাতে পুরো নগরী আসলে জলাবদ্ধতায় ডুবে যায়। ফলে এই পুরো চট্টগ্রাম কিংবা যে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং কক্সবাজারে এই বছর পর্যন্ত গেল 15 বছরে এরকম পাহাড় ধসে 400 জনেরও বেশি প্রাণহানি হয়েছে। এবং এটি বৃষ্টি যখন হয় তখন প্রায় নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ায় যে এই এলাকাগুলোতে পাহাড় ধস হয়। আমাদের চট্টগ্রামে কিন্তু প্রশাসনের হিসাবে 26টি পাহাড়ে রয়েছে যেখানে ঝুঁকিপূর্ণভাবে 6000-এরও বেশি পরিবার বসবাস করে। এর মধ্যে 4000 পরিবার বসবাস করে কিন্তু আকবরশাহ এলাকায়, আকবরশাহর ফয়েজ লেক এলাকার 2টি পাহাড়ে, 1 নং ঝিল এবং 2 নং ঝিলে, অর্থাৎ ফয়েজ লেকের পাশের 2টি পাহাড়ে। পাশাপাশি চট্টগ্রামের লালখান বাজার, জঙ্গল সলিমপুর, মতিঝর্ণা, আকবরশাহ এলাকা, এই এলাকাগুলোতে অসংখ্য মানুষ আসলে এইভাবে ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করেন। এবং এখনও আমরা দেখছি যে পাহাড়গুলো রয়েছে বিভিন্ন জায়গায় ছোটোখাটো ধস কিন্তু হয়েছে। এরকম বৃষ্টি হলে মাটি নরম হয়ে নিচে যারা বসবাস করেন পাহাড়ের তারা যেমন চাপা পড়েন, বাকি উপরে যারা থাকেন তাদের ঘরটিও কিন্তু ভেঙে একেবারে নিচে চলে আসে। ফলে এখানে যারা থাকেন তারা আসলে অসচেতন এবং নিম্নয়ের মানুষ, যারা মূলত বাসা বাড়িতে 10,000, 12,000, 15,000 কিংবা 20,000 টাকা দিয়ে থাকার সুযোগ হয় না। এই পাহাড়গুলো যারা দখল করেছেন, যারা স্থানীয়ভাবে প্রভাবশালী, বিভিন্ন সময় দখল করে এই ঘরগুলো করেছেন এবং নিম্নয়ের মানুষদের কাছে, বিশেষ করে সিএনজি যারা চালান কিংবা গৃহ পরিচারিকার কাজ করেন, মাত্র 1000 থেকে 1500 টাকা ভাড়ায় তারা এখানে থাকেন। কিন্তু বর্ষা আসলেই এভাবে তাদেরকে প্রাণহানির শিকার হতে হয়। আর যেটি বলছিলাম যে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত আমরা দেখিনি সে ধরনের উদ্যোগ। একইভাবে চট্টগ্রাম বন্দরে কিন্তু 3 নম্বর সতর্ক সংকেতের কারণে যে বৈরী আবহাওয়া বা সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরে যে বহির্নোঙর, সেখানেও খোলা পণ্য খালাস কিন্তু একই সাথে ব্যাহত হচ্ছে। উজ্জ্বল। হোসেন জিয়াদ জানাচ্ছিলেন চট্টগ্রামের পরিস্থিতি। রাঙামাটিতে জুয়েলের কাছে জানতে চাই। জুয়েল, আমরা শুনছিলাম চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন তাদের সরাতে তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। রাঙামাটির চিত্র কেমন আর আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন। উজ্জ্বল, বলে রাখি যে গত বুধবার বিকেল থেকে মূলত গুড়ি গুড়ি বৃষ্টি দিয়ে রাঙামাটিতে বৃষ্টিপাতের সূচনা হয়েছে এবং সেটি থেমে থেমে কখনো ভারী কিংবা অতি বর্ষণের ফলে যে ভূমি ধস এবং পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয়েছে সেটি জানিয়ে মূলত জেলা প্রশাসন থেকে মাইকিং করা হয়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাঙামাটি শহরের পাহাড়ের পাদদেশে বসবাসকারী এলাকার একটি অন্যতম, সেটি হচ্ছে লোকনাথ মন্দির এলাকা। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সেখানেও কিছু পাহাড়ের পাদদেশে বসতি রয়েছে। তো একটু বলে রাখি যে পুরো জেলায় মূলত 20,000-এর মতো মানুষ এই পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাস করছে, ঝুঁকিপূর্ণ পাদদেশে। তো সেই জায়গায় আসলে জেলা প্রশাসন যেটি করেছে যে 267টি আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত রেখেছেন বরাবরের মতো। যারা অতি বর্ষণ শুরু হলে এইসব আশ্রয় কেন্দ্রে অবস্থান নেবেন এই পাহাড়ের পাদদেশে বসবাসকারী ঝুঁকিপূর্ণ মানুষেরা। তো এই রাঙ্গামাটি সদর যেটি, সেখানে আসলে 23টি আশ্রয় কেন্দ্র রয়েছে এবং এখানে যে আরো 6টি যে ইউনিয়ন রয়েছে সেখানে 9টি করে আশ্রয় কেন্দ্র রয়েছে, 54টি। এর বাইরে আরো যে 9টি উপজেলা রয়েছে জেলা সদরের বাইরে, সেই 9টি উপজেলাতেও আসলে সদর কেন্দ্রে যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে তারা আশ্রয় কেন্দ্র খুলেছেন। সব মিলিয়ে 267টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত হয়েছে। একটুখানি বলে রাখি যে এই ধরনের পরিস্থিতিতে এখন পর্যন্ত আমরা জেলা প্রশাসনে যে তথ্য পেয়েছি তারা যেটি বলছেন 25 লক্ষ টাকা মজুদ রয়েছে এবং একই সঙ্গে 1000 টন চাল মজুদ রাখা হয়েছে। এর সঙ্গে আরো অন্যান্য যে প্রয়োজনীয়
যে ত্রাণ তৎপরতা সেটি তারা পর্যাপ্ত মজুদ রেখেছেন। তবে এখন পর্যন্ত কাউকে আশ্রয় কেন্দ্রগুলো উঠতে হয়নি, কারণ এখন পর্যন্ত সেভাবে ভারী বর্ষণ হয়নি। তবে জেলা প্রশাসন থেকে সার্বক্ষণিক নজর রাখা হয়েছে, এর মধ্যেই মাইকিং করা হয়েছে ঝুঁকিপূর্ণ বসতিতে যারা অবস্থান করছেন তারা যেন অতি বর্ষণ শুরু হলে স্থানীয় যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে যেন তারা পৌঁছাতে পারেন, এবং সেটি নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক ফায়ার সার্ভিস সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সহ এবং স্থানীয় যে স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা জনপ্রতিনিধি সহ সার্বক্ষণিক এটি মনিটরিং করেছেন, এবং জেলা সদর থেকে কেন্দ্রীয়ভাবে একটি মনিটরিং সেল রয়েছে, সেখান থেকে আসলে সবগুলো বিষয় মনিটরিং করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে রাঙ্গামাটি থেকে পাহাড় দেশের সার্বিক পরিস্থিতি সব শেষ। উজ্জ্বল। জিয়াউর রহমান জুয়েল যুক্ত ছিলেন রাঙামাটি থেকে। এদিকে 5 দিনের টানা বর্ষণে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় পানিবন্দী হয়ে পড়ে লক্ষাধিক মানুষ। বৃষ্টি কমায় পানি নামলেও ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো ঘরবাড়ি, ফসলি ক্ষেত ও মাছের ঘের। ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়কও। বিস্তারিত জানবো সহকর্মী মন্তোষ বেদজ্ঞর কাছ থেকে। মন্তোষ, জানাবেন যে ক্ষতিগ্রস্ত যে এলাকাগুলো হয়েছে সেখানে পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে আর যার যে রাস্তাগুলো সংস্কার করা প্রয়োজন সেগুলো সম্পর্কে কি তথ্য রয়েছে, বিস্তারিত জানতে চাই। উজ্জ্বল, 5 দিন পরে কিন্তু এখানে রোদের দেখা মিলেছে এবং কক্সবাজারের যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল গত 5 দিনে, এর বেশিরভাগ এলাকার কিন্তু পানি ইতিমধ্যে নেমে গিয়েছে এবং আমরা এই মুহূর্তে কক্সবাজার সদর উপজেলার বাংলা বাজার এলাকায় আছি। এই এলাকাটিতেও কিন্তু বেশ কিছু ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হয়েছে এবং এখানকার যে ক্ষেত খামার রয়েছে, মৎস্য ঘের রয়েছে, সবগুলি কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছিল এবং আমরা দেখেছি যে এখন পর্যন্ত পানি নেমে যাওয়ার পরে এখানে যে সবজি ক্ষেতগুলো রয়েছে, বিশেষত এখানে পানের বরজ রয়েছে, সেখানেও কিন্তু একেবারে পানের বরজ নষ্ট হয়ে গেছে। এখানে অন্যান্য শাকসবজির যে ক্ষেত খামার রয়েছে সেগুলোও কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এবং সব জায়গায় কিন্তু একই চিত্র। বিশেষ করে কক্সবাজারের এই যে 5 দিনের টানা বৃষ্টিপাত, এটির কারণে কিন্তু কক্সবাজারের উখিয়া এবং টেকনাফ উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের বীজতলা। 451 হেক্টর জমির আমনের বীজতলা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আউশ, আমন এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে যে ক্ষয়ক্ষতি, কয়েকশো ঘরবাড়িও বিধ্বস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে 5 লক্ষ টাকা নগদ টাকা এবং 47 মেট্রিক টন শুকনো খাবার এগুলো কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে বিতরণ করা হয়েছে এবং গত পরশু আমরা দেখেছি যে উখিয়া উপজেলায় 32,000 মানুষের মাঝে রান্না করা খাবার কিন্তু বিতরণ করা হয়েছে এবং জেলা প্রশাসনের একইভাবে এখানকার যে রাস্তাঘাটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো কিন্তু মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে বলে এলজিইডির নির্বাহী প্রকৌশলী আমাদেরকে জানিয়েছেন। এই ছিল উজ্জ্বল আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে এবার যেতে চাই বান্দরবানে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এই অবস্থায় দেখা দিয়েছে বন্যার সংখ্যা। সাঙ্গু নদীর পাড় থেকে নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী রিজভী রাহাত। রিজভী, জানাবেন নদ নদীর পানি কতটা বাড়লো আর এখন পর্যন্ত কোন কোন এলাকা প্লাবিত হয়েছে? উজ্জ্বল, আসলে টানা কয়েকদিন বৃষ্টির কারণে কিন্তু আসলে জেলার শহরের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। সাঙ্গু নদী বা সাঙ্গু নদী ও মাতামুহুরী নদীর পানি গতকাল অনেকটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু সকাল থেকে কিছুটা কমেছে, প্রায় 1 থেকে 1.5 ফিটের মতো কিন্তু আসলে পানি কমেছে। তো বিশেষ করে শহরের আর্মিপাড়া, হাফেজবোনা বা ইসলামপুরের বা সাইঙ্গা এলাকায় কিন্তু যেসব নিম্ন অঞ্চলগুলো আছে সেসব অঞ্চলগুলো আসলে তলিয়ে গেছে। আর সকাল থেকে গতকাল থেকে কিন্তু বর্ষণে টানা বৃষ্টির কারণে কিন্তু 214টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত গ্রহণ করেছে জেলা প্রশাসন। ওইসব আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু মানুষ আশ্রয় নিয়েছে। তো পাহাড়ের মূলত পাহাড়ে বৃষ্টি হলে কিন্তু একটা পাহাড় ধসের সম্ভাবনা থেকে যায়, যার কারণে জেলা প্রশাসক অনুরোধ জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছেন তারা তাদের যত আশ্রয় কেন্দ্রে আসে বা তাদের নিকটতম আত্মীয় স্বজনদের কাছে যাতে প্রয়োজনে আশ্রয় গ্রহণ করে। তবে আমরা বিভিন্ন এলাকা থেকে আমরা খবর পেয়েছি আসলে এই সময়টায় যা বৃষ্টি হলে পাহাড় খেকুরা কিন্তু আসলে মাটি কাটে, যার কারণে কিন্তু আসলে পাহাড় ধসের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। আমরা ইতিমধ্যে জেনেছি কয়েকটি এলাকাতে কিন্তু যারা বৃষ্টির সময় সুযোগ সন্ধানেরা কিন্তু পাহাড় কাটে, যার কারণে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তেমন করে পরিবেশ অধিদপ্তরের কোনো এখন পর্যন্ত কোনো অভিযান পরিচালনা করা নেই। তবে গতকাল থেকে 214টি আশ্রয় কেন্দ্রে কিন্তু মানুষ আশ্রয় নিয়েছে।
এবং জেলা প্রশাসক পৌরসভার পক্ষ থেকে কিন্তু সেসব আশ্রয় কেন্দ্রগুলোকে খাবারের ব্যবস্থা গ্রহণ করছে। তবে এখন থেকে গতকাল রাতে কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু পানি কমে যাচ্ছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে এখন মানুষজন আছে, এখন একটু পানিও কমতে শুরু করেছে। তো গেল বুধবারে কিন্তু নাইখনছড়ি উপজেলার তুমরি সীমান্ত এলাকায় কিন্তু একজন শিশু নিখোঁজ হয়, যা সেই শিশুটিকে কিন্তু এখনো পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। তবে এখনো পর্যন্ত সবকিছু বান্দরবনের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আমরা কৃষি বিভাগের কাছ থেকে আমাদের কিছু হচ্ছে টানা কয়েকদিনের বর্ষণের কারণে কিছু কৃষকদের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে যারা তুলা চাষ করেন, যারা ফসলি জমিগুলো চাষ করেন, তাদেরও অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে বান্দরবন থেকে সবশেষ তথ্য। রিজভী রাহাত যুক্ত ছিলেন বান্দরবান থেকে। দেখছেন এখন ঢাকা। আমি এই চেয়ারে বসবো।